দয়া করে আমার কাছে আসবেন না। মানে কি? না মানে আজকে আমার কাছে আসবেন না। এখন পরিচয়টা দিই। আমি রিয়া, ১০ম শ্রেণীর ছাত্রী আমি। একটু আগে যার সাথে কথা বললাম সে আমার স্বামী। সে যে আমার স্বামী সেটা আমি নিজেই জানতাম না, কিছুক্ষণ আগেই জানলাম। অবাক হচ্ছেন তাই না? তাহলে আজকে দুপুরের কাহিনীটুকু শুনেই বুঝতে পারবেন। আম্মু বলল, রিয়া এদিকে আয় তো। কি আম্মু বলো? আজকে বাসায় মেহমান আসবে, একটু ভালো মতো থাকিস। যেমনে থাকিস মনে হয় আমার ঘরের কাজের মেয়ে তুই। কি এমন বলতে পারলা? যা সত্যি তাই বলেছি। আচ্ছা যাই হোক, কারা আসবে? কোন মেহমান? চিনবি না তুই, অনেক দূরের আত্মীয়। তুই একটু ভালো মতো থাকিস, যাতে এই বাড়ির মেয়েই মনে হয়। বলি চলে গেল। আমি ভাবছি কারা আসবে, কোন দূরের আত্মীয় বুঝলাম না। আমাকে দেখতে আসবে নাকি? না, দেখতে আসবে কেন? আম্মু তো আমাকে এখন বিয়ে দেবে না বলেছে। আব্বু তো আমাকে এখন বিয়ে দিতেই রাজি না। তাহলে দূরের কোনো আত্মীয়ই হবে। তারপর গেলাম গোসল করতে। এসে দেখি মেহমান চলে আসছে আর আম্মু তাদের খাবার দিচ্ছে। আমি রুমে চলে আসলাম। এসে চুল মুছছি আর দুইটা মেয়ে আর একটা মহিলা আমার রুমে ঢুকলো। তারপর আমাকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আর একটা মেয়ে এসে তো আমার চুলই টান দিয়ে ধরলো। আমি খুব বিরক্ত হচ্ছি, বাট কিছুই বলতে পারছি না, মেহমান তাই। তারপর পাশের মেয়েটা আমার পাশে এসে হাইট মাপ দিল। আমি তো একেবারে বোকা বনে চলে গেলাম। কি শুরু করলো এরা, আজব তো। অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছি, তবুও সব সহ্য করছি। তারপর ওরা চলে গেল। আমি শান্তির নিঃশ্বাস নিলাম আর মনে মনে ওদের ধুইয়ে দিলাম। আমার কেমন যেন সন্দেহ লাগছে, এরা কারা আর কি কারণে এগুলো করলো। তাও আবার ভাবলাম না, কি উল্টোপাল্টা ভাবছি। তারপর কল দিলাম নাহিদকে, ওকে সব বললাম। ও বলল আসছে কোনো ক্ষেত গ্রাম থেকে, তাই এমন করছে। নাহিদও আম্মুকে অনেক বিশ্বাস করে। ও জানে আমাকে এখন বিয়ে দেবে না, তাই এই কথাটা বলল। তারপর ওর সাথে কথা বলছি, আম্মু খাবার দিয়ে গেল। ওর সাথে কথা বলছি আর খাচ্ছি। তারপর আম্মু প্লেট নিয়ে চলে গেল আর সালমানকে একটা কাগজ দিয়ে আমার কাছে পাঠালো। ওই আপু, এটাতে তোমার নাম লেখো তো। কেন? ধুর, লিখলে লেখো, না লিখলে খাও, বলেই চলে গেল। একটু পর আম্মু আসলো। কি রে, তোর নাম লিখলি না কেন? আমার নাম কেন লিখবো? তোর আব্বু বাসায় নাই, তাই তার পরিবর্তে তোর নাম লেখা লাগবে। তোমার নাম লেখো, আমার নাম লিখতে পারলে তো লিখতামই। আচ্ছা দাও, যত সব। নে ধর, এখানে লেখ। আমি লেখার সাথে সাথেই আম্মু চলে গেল আর আমি আবার নাহিদকে কল দিলাম, অনেক কথা বললাম। তারপর দেখি সবাই চলে গেল, শুধু দুজন রয়ে গেল, একটা ছেলে আর একটা মেয়ে। ভাবলাম স্বামী স্ত্রী থাকবে এখানে, তাই আর কাউকে কিছু জিজ্ঞেস করলাম না। আস্তে আস্তে সন্ধ্যা হলো। হঠাৎ ছেলেটা আমার রুমে আসলো। তারপর বলল, হাই রিয়া, আমি জয়। হ্যালো। আমি আর কি বলবো, আপনি তো আমার নাম জানেন। সেটাই তো। হুম। আম্মু ডাক দিল জয়কে আর সে চলে গেল। একটু পর নাহিদ কল দিল ওকে। বললাম সবাই চলে গেছে আর একটা ছেলে আর একটা মেয়ে আছে, স্বামী স্ত্রী হবে মনে হয়। তারপর কথা শেষ করে একটু গেম খেললাম। আম্মু খেতে ডাক দিল, খেয়ে রুমে গেলাম। তখন রাত প্রায় 11:35 বাজে। কিছুক্ষণ পর দেখি আম্মু ছেলেটাকে আমার রুমে দিয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখানে কেন আপনি? তো থাকবো কই? ও, এই রুমে থাকবেন নাকি? আচ্ছা শুয়ে পড়ুন, আমি আপনার বউকে পাঠাচ্ছি। আমার বউ মানে? ওই আপুটা আপনার বউ না? আরে না, ও তো আমার বোন। এত ফাজিল কেন তুমি? ও, সরি সরি ভাইয়া। অবাক হয়ে তাকিয়ে, ভাইয়া বলো কাকে? ফাজলামি শুরু করেছো নাকি? হ্যাঁ কেন, আপনাকে কি ভাইয়া বলা যাবে না? নিজের স্বামীকে কেউ ভাইয়া বলে নাকি বোকা? মানে? কে স্বামী? কিসের স্বামী আজব? আমি তোমার স্বামী। মানে কি? কি বলছেন? আপনাকে আমি বিয়ে করলাম কবে? আজকেই তো করলা। ঠিক তখনই আমার মাথায় আসলো কাগজে নাম লেখার কথা। আমি কিছু ভাবতেই পারছি না, পাগল হয়ে যাচ্ছি। এত বড় ধোঁকা কেন করলো আম্মু আমারটার সাথে এমন? স্বামী কান্না করে দিচ্ছি আর জয় বলছে, ওই কান্না করো কেন? আমি আপনাকে চিনি না, জানি না, এভাবে ধোঁকা দিয়ে বিয়েটা কেন করলেন? আপনি বের হন আমার রুম থেকে। না, থাকেন, আমিই বের হচ্ছি।
এটা বলার সাথে সাথেই আমার হাত টান দিয়ে জয় আমাকে খাটের ওপর ফেলে দিল। আমি উঠতে যাব, কিন্তু উঠতে দিল না। আমার হাত তার হাত দিয়ে আটকে রেখে বলল, এমন কেন করছো রিয়া? দয়া করে আমার কাছে আসবেন না। মানে কি? মানে আপনি আমাকে টাচ করবেন না প্লিজ। তুমি আমার বউ, তোমাকে টাচ করবো না তো কাকে করব? আজকের মতো আমাকে ছেড়ে দিন প্লিজ। আচ্ছা, বুঝতে পারছি, আমাকে ঠিক মতন চেনো না, তাই এরকম করছো, তাই না? নাহিদের ব্যাপারটা লুকিয়ে, হুম, আচ্ছা কি কি জানতে চাও বলো। আপনার ফোনটা একটু দেন না প্লিজ। আচ্ছা নাও। ফোনটা নিয়ে বের হয়ে উঠানে আসলাম। সাথে সাথেই নাহিদকে কল দিলাম। কল বেজে বেজে কেটে গেল। পুনরায় কল দিলাম। কল কেটে যাবে ঠিক আগের মুহূর্তে কল ধরলো। ও কল ধরতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। নাহিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছো কেন? আমি কেঁদেই চলেছি। ওই কি হয়েছে বলো, এভাবে কান্না করছো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি নিঃস্ব। আরে বোকা মেয়ে, কি হয়েছে বলো? আন্টি কিছু বলেছে? ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি রিয়া। ও আচ্ছা, আমার কথায় কষ্ট পাচ্ছ? তোমাকে কখনো কিচ্ছু বলবো না, কান্না কইরো না। আম্মু কি করছে জানো? কি করছে আন্টি? আমার বিয়ে দিয়ে দিল ধোকা দিয়ে। কি? কি বলো তুমি? হ্যাঁ। কি হয়েছে ঠিক করে খুলে বলো। আম্মু আজকে আমাকে ধোকা দিয়ে সাইন করিয়ে বিয়ে পড়িয়ে ফেললো। কি বলো? এমনটা কেন করলো আন্টি? জানি না আমি। কার সাথে করলো? চিনি না আমি। নামটা শুধু জানি, তার নাম জয়। এটা কার নাম্বার? জয়ের। ও তোমার পাশে? না, ও রুমে, আমি উঠানে। আমি কি করব এখন বলো? আর সহ্য হচ্ছে না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সত্যি। কান্না করো না, নর্মালভাবে থাকো, কালকেই আমরা পালাবো। সত্যি? কিন্তু নর্মালভাবে কেমন করে থাকবো? ছেলেটা আমার গায়ে হাত দিতে গেছিল, অনেক কষ্টে ফিরিয়েছি। তুমি আমাকে আজকেই নিয়ে যাও প্লিজ। কি বলো তুমি? হ্যাঁ, নিয়ে যাও আমাকে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আর তুমি ওই ছেলের থেকে একটু সাবধানে থেকো। আচ্ছা। আচ্ছা, এক কাজ করো তুমি, আজকে 3:30-এ যেমন পারো বের হয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ওই ছেলে তোমার গায়ে হাত দিতে গেছিল, মন চাইছে ওকে খুন করে ফেলি। আমার কলিজার গায়ে হাত দেয়। রাখি। ঠিক টাইমে আমি পৌরসভার সামনে দাঁড়াবো। ফোন তো নাই, কলও দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কল কেটে পিছে তাকাতেই চমকে গেলাম। জয় পিছনে দাঁড়িয়ে সব শুনছিল। ভেবেছিলাম আমাকে চেনো না, জানো না, তাই দূরে থাকতে চাইছো। আর এই ছিল তোমার মনে? বলেই আমার হাত ধরে টেনে রুমে নিয়ে দরজা আটকে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, ভাবছিলাম তোমাকে ছেড়ে দেবো আজকে, বাট না, সেটা হবে না আজকে। তোমাকে ছাড়ছি না। এটা শুনেই আমি কান্না শুরু করলাম আর ওনার পায়ে ধরে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার এই সর্বনাশ করবেন না। সর্বনাশ? তুমি আমার বউ, এটা আমার অধিকার। আমাকে আমার নাহিদের কাছে যেতে দিন, ওকে আমি ভালোবাসি। আমাকে ছেড়ে দিন। ভালো আমিও তোমাকে বাসি, তাই ছাড়বো না। বলেই অন্যটা টান দিয়ে ফেলে দিল। আমি চিৎকার করছি আর বলছি, ছেড়ে দেন। সে শুনছেই না। তারপর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অন্যটা নিয়ে নিলাম। সে আবার আমার কাছে এসে অন্যটা গায়ে দেওয়ার আগেই সরিয়ে নিল আর দেওয়ালের সাথে ধরে আমাকে স্পর্শ করতে গেল। তারপর আমি কোনো উপায় না পেয়ে তার হাত ধরে দিলাম কামড়। সে আউচ বলে ছেড়ে দিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে তার ফোন নিয়েই এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। জুতাও পরতে পারিনি। আমি দৌড়াচ্ছি দেখে জয় আমাকে খুঁজছে। সে ভাবেনি যে রাস্তার দিকে চলে যাব। হঠাৎ আমাকে দেখেই আমার পিছে দৌড়ানো শুরু করলো। আমি আরও গতিতে দৌড়াচ্ছি। তারপর ফোনের দিকে তাকাতেই দেখি 2:55 বাজে। আমি দৌড়াতে দৌড়াতে একটা পুকুর পাড়ে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়লাম। উকি দিয়ে দেখি জয়, আম্মু আরও কয়েকজন আমাকে খুঁজছে। তারা খুঁজতে খুঁজতে চলে গেল পৌরসভার সামনে, কারণ জয় শুনেছিল পৌরসভায় নাহিদ দাঁড়াবে। তারপর আমি নাহিদকে কল দিয়ে বললাম, তুমি কই? তুমি এখনই দাঁড়াও বাইক নিয়ে। কেন? পৌরসভায় দাঁড়াতে বললে যে তুমি। তারপর ওকে সব বললাম, কিন্তু ও বলল, তাহলে তুমি আসো, আমি আসছি। আমিও খালি পায়েই গেলাম। গিয়ে দেখি নাহিদ দাঁড়িয়ে আমাকে কল করলো। আমি বললাম, এই যে আমি। ও সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না শুরু করলো। তারপর বললাম, তাড়াতাড়ি চলো, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল, মনে হয় ছিলে গেছে।
আমি ওকে জড়িয়ে ধরে বসে আছি, আর নাহিদ বাইক চালাচ্ছে। তারপর দেখি জয়ের ফোনে একটা কল আসছে। নাহিদ বলল, ফোনটা ফেলাই দাও। তাই আমি ফেলাই দিলাম। হঠাৎ করে আমার মাথাটা প্রচুর ঘুরছে, পায়ে জ্বালা পোড়াও করছে। আসলে জুতো ছাড়া হাঁটার অভ্যাস নেই, আর সেখানে তো আমি দৌড়েছি। হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই। নাহিদ বুঝলো আমি ওকে ছেড়ে দিয়েছি। ও আমাকে ধরার জন্য বাইক ছেড়ে দেওয়ার সাথে সাথেই একটা বাস বাইককে ধাক্কা দেয়। চোখ খোলার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। সাথে সাথেই মনে পড়লো নাহিদের কথা। আমি উঠে বসেই নাহিদকে খুঁজছি, কোথাও দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে বেড থেকে নেমে দেখি ও পাশের রুমে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমার কেমন যেন লাগলো, মনে হলো দেহ থেকে প্রাণটাই চলে গেছে আমার। আমি ওর রুমে ঢোকার চেষ্টা করছি, বাট পারলাম না। কোনো উপায় না পেয়ে ওখানেই বসে পড়লাম। একটু পরে দেখি জয় আর আম্মু পিছনে আমাকে তারা টেনে উঠিয়ে আমার রুমে নিয়ে গেল। তারপরও আমি চিৎকার করছি আর কান্না করছি। আমি নাহিদের কাছে যাব। ওর কি হয়েছে? ও কথা বলছে না, নাড়াচাড়া করছে না। আম্মু বলল, নিজের অবস্থা ঠিক নেই, আরেকজনের খোঁজ নেয়। জয় বলল, শোনো রিয়া, ওকে ভুলে যাও, আমি তোমাকে চাই। আম্মু বলল, ওকে ভুললে ভুলবে, না ভুললে না ভুলবে, ওকে কি আর ওর কাছে যেতে দেব নাকি? জয় বলল, আন্টি চুপ করেন, একটু এভাবে বললে হবে না, ওকে বোঝাতে হবে। শোনো রিয়া, তুমি যেই কাজটা করছো, আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে তোমাকে জীবনেও মেনে নিত না, বাট আমি তোমাকেই চাই। তুমি ওকে ভুলে যাও, আমি ভালোবাসি তোমাকে। আমি বললাম, আমিও নাহিদকে ভালোবাসি, ওকেই চাই। প্লিজ আমাকে ওর কাছে যেতে দিন। মা, মা শোনো, তুমি তো আমার মা। তুমি কি করে আমার মনের কথা বুঝতে পারো না? তুমি কেন এভাবে বিয়েটা দিলে? তুমি তো জানতে আমি নাহিদকে কতটা ভালোবাসি। আম্মু বলল, চুপ কর, যা করেছি তোর ভালোর জন্য করেছি। তোর এই ভালোবাসা দুদিন পর জানালা দিয়ে পালাই তো, বুঝলি? আর একটা কথাও বলবি না তুই, চুপ থাক। এরকমটা কেন করো আমার সাথে? জয় বলল, শোনো রিয়া, যা হওয়ার হয়েছে। নাহিদ মনে হয় বাঁচবে না, ওকে ভুলে যাও। মানে কি? ও বাঁচবে না কে বলল? ও না বাঁচলে আমিও বাঁচবো না। বলেই পাগলামি শুরু করে দিলাম, আর অনেক কান্না করতে শুরু করলাম। কিছুক্ষণ পর মনে হলো আমাকে ইনজেকশন পুশ করা হলো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই আমি উঠে দেখি পাশে কেউ নেই। তাই আমি জলদি করে নাহিদের রুমের সামনে গিয়ে দাঁড়াই। তারপর দেখি ওর জায়গাতে অন্য একটা মহিলা। আমি পাগলের মতন সব রুম খুঁজলাম, কোথাও পেলাম না ওকে। অনেক চিৎকার করছি, নাহিদ কই তুমি? কই গেলা আমাকে রেখে? তুমি কই? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কই তুমি? আম্মু বলল, নাহিদ আজ সকালে মারা গেছে, ওর বাবা মা ওর লাশ নিয়ে গেছে। আমি বললাম, মানে কি? মিথ্যে বলছো তাই না আম্মু? দেখো, মিথ্যে বলো না। ও কই আম্মু, আমাকে একটু বলো, ও কই? জয় বলল, মা সত্যি বলছে, নাহিদ মারা গেছে, তুমি ওকে ভুলে যাও। না, না, এটা হতে পারে না। ও আমাকে একা রেখে কোথাও যেতে পারে না। ও কি জানে না আমি ওকে ভালোবাসি? ওকে ছাড়া বাঁচবো না? তোমরা মিথ্যা বলছো, মিথ্যুক। পাগলের মতন করিস না, যা সত্যি তাই বলছি, বিশ্বাস করা না করা তোর ব্যাপার। রিয়া যা বলছে সব সত্যি, বাস্তবতাটা মেনে নাও। আমি আর কিছু বলতে পারছি না, একেবারে চুপ আমি। আমার কথা বলার মতন আর শক্তি নেই। মনে হচ্ছে আমার দেহ থেকে প্রাণটা চলে গেছে, পড়ে আছে শুধু আমার দেহটা। আম্মু আর জয় আমাকে ডাকছে, বাট আমি সাড়া দিতে পারছি না। আমি তো কিছু ভাবতেও পারছি না, শুধু এদিক সেদিক তাকাচ্ছি, কোনো কিছু শুনতেও পাচ্ছি না। তারপরও আমাকে আমার রুমে নিয়ে গেল। আমি এখন শুধু নাহিদের হাসি মুখটাই দেখছি। এই যে নাহিদ আমার সামনে বসা, ওর হাসি দেখে আমিও না হেসে পারলাম না। ওর সাথে মনে মনে কথা বলছি, মা কত বড় মিথ্যু, তুমি নাকি মারা গেছো বলে, তুমি তো আমার সামনেই। নাহিদ বলল, তোমাকে ছেড়ে কি আমি যেতে পারি বলো? সেটাই তো, ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব সেটা কেউ বোঝে না। আচ্ছা, আর কান্না করবা না, হ্যাঁ? এখন একটু হাসো। আমি হেসে দিলাম। জয় আর আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে, আর জিজ্ঞেস করলো, কি রে, হাসিস কেন? বাট আমি কিছুই শুনিনি, তাদের দিকে তাকিয়ে আছি। অনেকবার জিজ্ঞেস করলো, কোনো আনসার না পেয়ে ডক্টরকে ডাক দিল। ডক্টর চেক করে বলল, আপনার মেয়ে বড় ধরনের শক খেয়েছে, তাই ও কিছু করতে পারছে না। তাহলে এখন কি করার স্যার? কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমাকে 2 দিন পর বাসায় আনা হলো। আমি কোনো কথা বলিনি,
কিছু শুনিনি। সব সময় নাহিদ আমার পাশেই ছিল। ওকে দেখে মনে মনে কথা বলতাম আর হাসতাম, তাছাড়া কিছুই করতাম না। এভাবে প্রায় 3 মাস কেটে গেল। আমার ঠিক হওয়ার কোনো নামগন্ধ নেই। আমার আচরণ আগের মতোই আছে। আম্মু অনেক বেশি চিন্তিত, জয়ও অনেক চিন্তা করছে। এর মধ্যে জয় আমাকে টাচ করার চেষ্টাও করেছে, বাট আমার কোনো রেসপন্স না পেয়ে কি যেন ভেবে পিছিয়ে যেত। আমিও কিছু বলতে পারতাম না। আমাকে দেখে আমার আম্মুও বিরক্ত হয়ে গেছে আর বলছে, জয়কে কেন যে ওকে বিয়েটা দিতে গেলাম আর কেন যে ওকে বুঝলাম না। আজ ওকে বিয়েটা না দিলে এভাবেই থাকতো না আমার মেয়েটা। কি করব বুঝতে পারছি না বাবা। জয় বলল, ওপরওয়ালাই ভরসা মা, সব ঠিক হয়ে যাবে। আপনি ভুল করছেন, কিন্তু তার চেয়ে বড় ভুল করছি আমি। ওকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু জানতাম না ও নাহিদকে ভালোবাসে। তবুও বাসায় বিয়ের প্রস্তাব কেন দিলাম আর বিয়েটা কেন করলাম? মানে ওকে ভালোবাসতে মানে ঠিক বুঝলাম না। আন্টি, আপনি মনে হয় ভুলে গেছেন, আমি কিন্তু সেই। কে তুমি? আন্টি, আপনি মনে হয় আমার পুরো নামটা জানেন না, তাই না? তোমার ফুল নাম কি বাবা? জানেন না দেখি তো জিজ্ঞেস করলেন, ফুল নাম জানলে সবই বুঝতেন। কে তুমি? কে ছেলেটা? চেনা কেউ? মনে মনে বলল, আমি আরিয়ান আহমেদ জয়। আরিয়ান? হ্যাঁ আন্টি, আমিই সেই আরিয়ান। কই ছিলে এই 3 বছর? আমি চলে গেছিলাম যাতে রিয়ার যোগ্য স্বামী হয়ে উঠতে পারি, তাই আজ আমি ওর স্বামী হতে সক্ষম। সরি, তখন আমি বুঝতে পারিনি যে তুমি ওকে এতটা ভালোবাসো। আপনারা ভাবছেন যে কে এই আরিয়ান আহমেদ জয়, তাই না? তাহলে শোনেন, 4 বছর আগের ঘটনা। রিয়া তখন ক্লাস 6-এ পড়ে। যখন রিয়া স্কুল কোচিংয়ে যেত তখন এই আরিয়ান ওকে ফলো করত। সবসময় দূর থেকে দাঁড়িয়ে রিয়াকে দেখত, কিন্তু কখনো কিছু বলতো না, কখনো ডিস্টার্বও করে নাই। এভাবে প্রায় 8 মাস কেটে গেল। আরিয়ান শুধু রিয়াকে দেখে, কিছু বলেও না। রিয়া ব্যাপারটা তেমন একটা পাত্তা দিত না। রিয়া কখনো আরিয়ানকে দেখেনি, কারণ আরিয়ান রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতো সব সময়। কিছুদিন পর আরিয়ান লক্ষ্য করলো রিয়া একটা ছেলের সাথে অনেক বেশি মেলামেশা করে, একসাথে যাওয়া আসা করে দুজনে। তারপর খোঁজ খবর নিয়ে আরিয়ান জানলো ছেলেটার নাম আলামিন। রিয়ার সাথে কিছুদিন যাবৎ সম্পর্ক। ছেলেটা ভালো না তেমন, তাই আরিয়ানের খুব টেনশন হচ্ছিল আর অনেক খারাপও লাগছিল। তাই সে তার বাবাকে রিয়ার বাসায় পাঠায় বিয়ের জন্য। আরিয়ানের বাবা গেল রিয়াদের বাসায়। তখন আরিয়ানের বাবা বলল, ভালো আছেন ভাবি? জি ভালোই, আপনি? ভালো থাকলেই ভালো। আপনাকে তো ঠিক চিনলাম না ভাই। আমি আরিয়ানের বাবা। আরিয়ানকে? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, ও ভালো জানে। রিয়া, ওই রিয়া, এদিকে আয় তো। কি আম্মু? আরিয়ানকে? আম্মু, আরিয়ান আমাকে প্রতিদিন ফলো করে, আর কিছু না। বিরক্ত করে? না না ভাবি, আমার ছেলে এমন না, ও বিরক্ত করার মতন ছেলে না। রিয়ার থেকে শুনতে চাই। না আম্মু, বিরক্ত করে না। তুই কি কিছু বলেছিস? না তো। ভাই, তাহলে কেন এসেছেন একটু জানতে পারি? ভাবি, আমি আসছি এই জন্যই যে আরিয়ান আপনার মেয়েকে অনেক পছন্দ করে। তো আপনার মেয়েকে আমার ঘরের বউ বানাতে চাই ভাবি। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ওদের বয়স কত? আরিয়ানের বয়স কত? 18। আপনার ছেলের বিয়ের বয়স এটা? আপনি কিভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন? আমার মেয়ের বয়স কত জানেন? মাত্র 13 বছর। আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে বিয়ে দেব? বুঝতে পারছি আমি, কিন্তু আমরা না হয় এখন ঠিক করে ফেলি, পরে না হয় আমাদের বাসায় নিয়ে যাব। শুনুন ভাই, আপনার ছেলের বয়স কম। এসব কোনো ভালোবাসা না, শুধু ভালো লাগা আর কিছু সময়ের মোহ। এখন যা বলছে সব আবেগে, 2 দিন পর সব শেষ হয়ে যাবে। আর আপনার ছেলে বেকার, কোনো কাজ করে না। ও কি আমার মেয়ের যোগ্য? আমার যেই সম্পদ আছে এতে ওরা অনায়াসে জীবন চালাতে পারবে মনে করি। বাপের টাকায় কতদিন চলবে ও? ওরও তো ভবিষ্যৎ আছে। আর সেটা না কথা হলো, আপনার ছেলে আমার মেয়ের যোগ্য না। আপনি এখন আসতে পারেন। আমার কথাটা শোনেন। কোনো কথা না, আমি আর কথা বাড়াতে চাই না। আরিয়ানের বাবা আর কিছু না বলে চলে গেল। তারপর বাসায় গিয়ে আরিয়ানকে সব বলল। আরিয়ান আর কিছু বলল না। তারপর রিয়া আরিয়ানকে 3-4 দিন দেখেছে, তারপর থেকে আর কোথাও দেখা যায়নি।
রিয়া যখন জানলো আলামিন খারাপ তখন নিজেই ওর সাথে সম্পর্ক শেষ করে দিল। তারপরও আলামিন রিয়াকে ডিস্টার্ব করতো। রিয়া যখন তার আম্মুকে বলে তখন ওর আম্মু আলামিনকে রাগারাগি করে, তারপর রিয়াকে আর ডিস্টার্ব করেনি। তারপর রিয়ার সম্পর্ক হলো নাহিদের সাথে। জয় বলল, আন্টি, সেদিন যখন আপনি আব্বুকে ফিরিয়ে দিলেন সেদিন আব্বু আমাকে সব বলল, তাই আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে করলে রিয়াকেই করব, ওর যোগ্য হই। তারপর চলে গেলাম আর যোগ্য হয়েই ফিরে প্রস্তাব দিলাম। এখন আমাকে ফেরানোর কোনো কারণ নেই, তাই বিয়েটা করে নিলাম। কিন্তু রিয়ার মন পেলাম না। আমার জন্য রিয়ার আজ এই অবস্থা। তারপর আমাকে নিয়ে ডক্টরের কাছে গেল জয়, কিন্তু ডক্টর বলল আমাকে শহরের বড় হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ এখানে আমার চিকিৎসা নেই। তাই বাসায় চলে আসলাম। এসে জয় খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবছে তার জন্য আমার কি অবস্থাটাই না হলো। জয় তার মাকে ফোন দিল। আম্মু, কেমন আছো? কেমন আছিস বাবা? ভালো আছি। মিথ্যা বলল আম্মুকে। কেমন করে বোঝাবে যে রিয়াকে নিয়ে কতটা চিন্তিত? কি করিস? কিছু না আম্মু, রিয়ার পাশে বসে। বাবা শোন, তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আমার কেউ নেই। আর তুই কিনা রিয়ার বাসায় পড়ে আছিস। এখানে মানুষজনও খারাপ বলছে তোকে। খারাপ বললে বলতে দাও, আমি তো আর সারা জীবন এখানে থাকবো না, তাই না? রিয়া সুস্থ হলেই ওকে নিয়ে চলে আসবো। ও যেই অবস্থা মনে হয় না 2-4 বছরেও ভালো হবে। তাও দোয়া করি যাতে সুস্থ হয়ে যায়। হ্যাঁ আম্মু, দোয়া করো। বাবা কি করে? এই তো কই যেন গেছে। একটা কথা বলবো জয়? আম্মু বলো। তুই রিয়াকে ডিভোর্স দিয়ে দে, তোকে সুন্দর একটা বউ এনে দেব। ছি আম্মু, তুমি এটা বলতে পারলে? রিয়া আমার বউ, ওকে আমি ভালোবাসি। আমি ওকে ডিভোর্স দেব এটা ভাবলে কি করে? বাবা, ভুল বুঝিস না রে। ধরে নে ও ঠিক হলো না, তুই কি ওকে নিয়ে এভাবেই সংসার করবি? দরকার হলে এভাবেই সংসার করব, তবু ডিভোর্সের কথা মাথাতেও আনবো না। আর আম্মু, তুমি কি জানো না রিয়ার এই অবস্থার জন্য আমি দায়ী? আমি কিভাবে ওকে ছেড়ে চলে যাই? বড় কথা, ওকে আমি ভালোবাসি 2-1 দিনের ভালোবাসা না আম্মু, দীর্ঘ 4 বছর যাবত ওকে আমি ভালোবেসে এসছি। কিন্তু এভাবে তো জীবন চলে না। চলে না, চলতে হবে। তুমি ভালো থেকো। আচ্ছা বাবা, আমায় ভুল বুঝিস না, তোর ভালোর জন্যই কথাগুলো বললাম। ভালো থাকিস। এতক্ষণে সব কথাই আমার আম্মু শুনেছে, তাই সে এগিয়ে এসে জয়কে বলল, বাবা শোনো, তোমার আম্মু যা বলছে তোমার ভালোর জন্য বলছে। এগুলো কি বলছেন মা? বাবা, রিয়া ঠিক হবে কি হবে না তার কোনো ঠিক নেই। তুমি ওকে নিয়ে কিভাবে সংসার করবে বলো? আমার মনে হয় তুমি ওকে ডিভোর্স দিয়ে যাও, নতুন করে একটা জীবন শুরু করো। নিজের জীবনটা নষ্ট করো না। আন্টি, বিয়ে যখন করেছি সংসারও করব। আমি মনে করি রিয়া ঠিক হবে। কোনো না কোনো একদিন ওকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না, যা হওয়ার হবে। আন্টি প্লিজ এসব কথা আমাকে বললেন না, আমার ভালো লাগে না। আচ্ছা বাবা ঠিক আছে, আসো খেতে বসো। আচ্ছা আন্টি, আর চিন্তা করবেন না, রিয়াকে আমি ঠিক করে তুলবই। তারপরের দিন সকালে জয় আমাকে নিয়ে রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। ওখানে ওর ফুপির বাসা আছে, ওখানেই থাকবে। তারপর 4-5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে সোজা ফুপির বাসায় গেলাম। তারপর খেয়ে রেস্ট নিয়ে বিকালে হসপিটালে গেলাম। ডক্টর অনেকগুলো টেস্ট করলো, তারপর বলল 6 দিন পরে সে রিপোর্ট নিয়ে যেতে। তাই আমরা বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 6 দিনের দিন চলে এলো। আমাকে নিয়ে আবার হসপিটালে গেল রিপোর্ট আনতে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ও ঠিক হওয়ার সম্ভাবনা মাত্র 20%। আর আমার মনে হচ্ছে ও অনেক বড় কিছু হারিয়েছে, আর একটা ধাক্কা লেগেছে। স্যার, ঠিক কি হয়েছে পেশেন্টের সাথে আমাকে বলো। তারপর ডক্টরকে সব খুলে বলল। এটা একদমই ঠিক করো নাই, তোমরা খুব খারাপ করছো। আমরা বুঝতে পারি নাই, তাহলে আর এমন করতাম না। ও ঠিক হওয়ার 50% চান্স আছে, যদিও হারানো জিনিসটা খুঁজে পায়। আর না হলে ওর ঠিক হওয়ার সম্ভাবনা মাত্র 20%। আচ্ছা ঠিক আছে, আজ আসি। মেডিসিনগুলো ঠিক মতন দিয়েন। জি স্যার। হসপিটাল থেকে বের হয়ে ফার্মেসিতে গিয়ে মোট 12,000 টাকার মেডিসিন নিল। তারপর গাড়িতে উঠতে যাব, ঠিক এই মুহূর্তে আমার পা আটকে গেল। আমার পুরো পৃথিবী উল্টাপাল্টা হয়ে গেল। আমি এক চিৎকার দিয়েই বসে পড়লাম। জয় অবাক হয়ে তাকিয়ে ভাবছে কি দেখে রিয়া এমন চিৎকার করলো।
তাই সেও দেখার জন্য সামনের দিকে তাকাতেই জয়ের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা গেল। জয় ভয়ে রিয়াকে উঠিয়ে ওখান থেকে নিয়ে যেতে চাইলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। যাকে দেখে এত কিছু সে আমার সামনে এসেই আমাকে জড়িয়ে ধরলো। সে আর কেউ না, সে হলো আমার নাহিদ। আমাকে জড়িয়ে ধরেই কি কান্না! বাট আমি চুপ, আমি কিছু বলতে পারছিলাম না। আমার মুখে আনন্দিত ছাপ, মনে হচ্ছে নিজের দেহেতে কলিজাটা আবার লাগানো হয়েছে। রিয়া, এই রিয়া, কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন? আমি নিশ্চুপ। লক্ষ্মীটি, আমি চলে এসেছি, কথা বল কলিজা। আমি আর তোকে হারাতে পারবো না, কথা বল। এভাবে থাকিস না রে, ওকে ছেড়ে দাও। এভাবে জড়িয়ে ধরছো কেন আমার বউকে? আচ্ছা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখেন? এই ছেলেকে কিছু বলেন, ও আমার বউকে জড়িয়ে ধরে কোন সাহসে? পাবলিক বলল, আপনার বউ যেহেতু কিছু বলছে না, আমরা আর কি বলবো, এটা আপনাদের ব্যাপার, আপনারা বোঝেন, আমরা শুধু দেখি। হাসিটা দেখে জয়ের গা জ্বলে যাচ্ছে। এই ছেলে, ছাড় বলতেছি, ও আমার বউ, অন্যের বউয়ের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? নাহিদ বলল, চুপ, আর একটাও কথা বলবি না। অনেক হয়েছে, অনেক করেছস, তোর জন্য আজকে রিয়ার এই অবস্থা। তুই আমার বাবা মাকে ভয় দেখেছিস, আমার রিয়াকে আমার থেকে দূরে নিয়ে গেছিস। তো কি করব? তোর জন্য রিয়া পাগলামি করে, তুই থাকলে ও জীবনেও আমার হবে না। তাই বলে তুই আমার বাবা মাকে ভয় দেখাবি? আমি রিয়াকে তোর হতে দেব না। আমি এইবার সবই শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে কথা বলার জন্য চেষ্টা করলাম, পারছিলাম না, কিন্তু হঠাৎ করেই বলে ফেললাম। মানে কি? সবাই তো অবাক। এতক্ষণে চিল্লাচিল্লিতে কিছু ডক্টরও চলে এসছে। আমাকে যে দেখেছে সে তো ভূত দেখার মতন চমকে উঠল। জয় দৌড়ে এসে আমার মুখে হাত দিয়ে বলল, রিয়া, তুমি কথা বলতে পারছো? রিয়া, তুমি ঠিক হয়ে গেছো? আমি বললাম, সরেন, আমাকে টাচ করবেন না, আপনি আমাকে টাচ করবেন না, আমি নাহিদের সাথে যাব, আমি আপনার সাথে যাব না। এসব কি বলছো তুমি? তুমি এখন আমার বউ? বউয়ের গুল্লি মারি। আমি নাহিদকে ভালোবাসি, নাহিদকে ছাড়া অন্য কাউকে মেনে নেব না আমি, বলি নাহিদকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কই চলে গেছিলে তুমি আমাকে একা রেখে? কোথায় গেছিলে তুমি? তুমি জানো আমি কতটা কষ্টে ছিলাম? এই তো কলিজা, আমি চলে এসেছি, তোকে ছেড়ে আর কোথাও যাব না আমি। ওরা আমাকে মিথ্যা বলেছে, ওরা আমাকে বলেছে তুমি নাকি মারা গেছো। ওরা আমার মা বাবাকে ভয় দেখিয়ে হসপিটাল থেকে আমাকে বের করে দিয়েছে। আমার মা বাবা অনেক ভয় পেয়ে আমাকে এখানে নিয়ে চলে আসে, তারপর এই হসপিটালেই আমার ট্রিটমেন্ট করে। আমি অনেক চেষ্টা করেছি তোমার কাছে যাওয়ার জন্য, মা বাবা যেতে দেয়নি। আমি যে কত কষ্টতে ছিলাম তোমাকে কিভাবে বোঝাবো? এমন কোনো রাত নেই যে তোমার জন্য চোখের জল ঝরেনি। আজ আমি তোকে পেয়ে গেছি, আজ তোকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাব, যাতে কেউ আমাদের আলাদা না করতে পারে। বলেই নাহিদ আমার হাত ধরে উঠিয়ে হাঁটা ধরলো। সাথে সাথেই জয় আমার হাত ধরে টেনে ধরলো। কই যাচ্ছ ওর সাথে? আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার বউ রিয়া, আর আমি তোমাকে সেই 4 বছর যাবৎ ভালোবেসে এসেছি, আর তুমি ওর সাথে চলে যাবে? এটা কি করে হয়? মানে 4 বছর যাবৎ ভালোবাসেন মানে কি? রিয়া, আমি আরিয়ান, সেই আরিয়ান যে তোমাকে এত ভালোবাসতো। কি? তুমি ওকে চেনো? হুম, তোমাকে পরে সব বলবো। রিয়া, তুমি আমাকে ছেড়ে ওর কাছে চলে যাবে না তো? আরে বোকা না, আমি তোমাকে ভালোবাসি। রিয়া, আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তো আর আপনাকে ভালোবাসি না, আমি ওকে ভালোবাসি। প্লিজ আমাকে ওর কাছে থাকতে দেন। রিয়া, এটা হয় না, তুমি এখন আমার বউ। শোনো আরিয়ান, অনেকক্ষণ যাবৎ তোর সাথে ভালো মতন কথা বলছি, আর না, তুই আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছিস, আর আমাকে বউ বলে দাবি করা তোর মানায় না। বারবার বউ বলিস না, মেজাজ গরম হয়। চলো রিয়া, আমার সাথে। না না না, ও তোমার সাথে যাবে না। আমি যাব। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি যেহেতু ভুল করেছি এর সমাধানও আমি করব। আমি আর নাহিদ বললাম, কিভাবে? রিয়া, আমার সাথে চলো, আজকেই আমরা ফিরবো। নাহিদ, তুমিও চলো আমাদের সাথে। আজকে গিয়ে কাল সকালে আমি ডিভোর্স পেপার রেডি করব, আর তোমাদের বিয়ের ব্যবস্থা করব। সত্যি? হুম, সত্যি। না রিয়া, ওর মনের ভেতর অন্য কিছু চলছে, ওর কথা শুনো না তুমি। আমার সত্যি বলছি, কারণ আমি বুঝলাম রিয়াকে জোর করে নিজের কাছে রাখলেও আমি ওর মন পাবো না, তাই আর জড়াজড়ি না করাই ভালো। এতক্ষণে বুঝতে পারছেন? আচ্ছা,
তোমরা কিছু খেয়ে নাও, আমি ফুপির বাসা থেকে সব কিছু নিয়ে আসি। আচ্ছা যান। জয় চলে গেল। আমি আর তোমাকে হারাতে চাই না। আমিও। আচ্ছা চলো, কিছু খেয়ে নি। রাতের বাস ধরে চলে আসলাম আমরা। অনেক খুশি আমি আর নাহিদ। আর ওদিকে মুখ কালো হয়ে আছে জয়ের। তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু করার নেই। আমি নাহিদকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই জয়ের খারাপ লাগলেও কিছুই করার নেই আমার। আর মাত্র 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসবো। আচ্ছা, তুমি কিন্তু আমার সাথে আমাদের বাসায় যাবা না? কেন? ও তোমাদের বাসায় কেন যাবে? ও এখন ওর বাসায় যাবে। তারপর ওর আম্মু আব্বুকে কল দিয়ে এখানে আসতে বলবে। তারপর ওর আব্বু আম্মুকে রাজি করিয়ে তোমাদের বিয়ের দিনের তারিখ ঠিক করতে হবে। ধন্যবাদ আরিয়ান। ধন্যবাদ দিতে হবে না, আমি তোমাকে ভালোবাসি তাই এগুলো করছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে নেমে যাই, তোমরা নেমে যেও। আচ্ছা, ভালো থাকো। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আবারও হারিয়ে ফেলবো। না, আমাকে আর হারাবা না তুমি। ভাই, ভালো থেকো, শয়তানি হাসি দিয়ে বলল। হাসিটা দেখে খটকা লাগলো আমার, তবুও কিছু বললাম না। বাসায় এসে ঘরে ঢুকতেই আম্মু অবাক। কিরে, তোরা চলে এলি, আমাকে বললিও না? আম্মু, ঘরে ঢুকতে দেবা তো নাকি? তুই কথা বলছিস? আন্টি, ও সুস্থ হয়ে গেছে এখন। আমি ভাবতে পারছি না সত্যি। তারপর ঘরে ঢুকে গোসল করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখলাম জয় আমার হাত ধরে আমার পাশে বসে নীরবে কান্না করছে আমার দিকে তাকিয়ে। আমি খানিকটা অবাক হলাম। ও আমার রুমে, কিন্তু কান্না কেন করছে? কি হয়েছে আরিয়ান, কান্না করেন কেন? কই না তো, চোখ মুছে বলল। আমি নিজে দেখলাম কি হয়েছে বলেন। আসলে তোমাকে অন্য কারোর হাতে তুলে দেব এটা তো মানতে কষ্ট হচ্ছে, তাছাড়া কিছু না। ও আচ্ছা, কি করার বলো, এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে ও অন্য কোনো কারণে কান্না করছে, তবুও কিছু বললাম না ওকে। আচ্ছা, রুমে গিয়ে ঘুমান যান। আর একটু থাকি না রিয়া? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই, আমার খুব দুর্বল লাগছে। তুমি ঘুমাও, আমি একটু পরেই চলে যাব। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি জয় এখনো আমার পাশে আমার দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় সারা রাত কান্না করেছে আর একটুও ঘুমায়নি। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি যাননি? গেছিলাম, আবার ভোরে আসছি। ও যে মিথ্যা বলল সেটা ভালো মতোই বুঝতে পেরেছি। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাহিদকে কল দিলাম। কি করো? ঘুম থেকে উঠলাম, তুমি কি করো? বসে আছি। খাইছো? না, এখন বের হব, তারপর খাবো। তুমি খাইছো? হ্যাঁ খাইছি। আচ্ছা খেয়ে নাও, পরে কল দেবো। ওকে ওকে। শুয়ে পড়লাম। হঠাৎ জয় আমার রুমে কিছু কাগজ নিয়ে এসে, রিয়া, এই যে ডিভোর্স পেপার। ও রেডি নাকি? দিন, সাইন করি। না, তোমার আর নাহিদের বিয়ের দিন সাইন করবে। কেন? এমনি। আচ্ছা ঠিক আছে। আম্মু রুমে আসলো আর বলল, তুই কি সত্যি ডিভোর্স পেপারে সাইন করবি? কেন, কোনো সন্দেহ? তুই ভেবে দেখ, ভুল করছিস না তো? ভুল? এই কথাটা তোমার মুখে মানায় না আম্মু। তোমার ভুলের কারণেই কিন্তু আজ এই দিন দেখতে হলো। আচ্ছা, যা ইচ্ছা কর, যেটাতে তুই খুশি সেটাই কর। এই কথাগুলো আগে বললে কি হতো? জানি না, বলেই চলে গেল। জয় বলল, তুমি অনেক খুশি তাই না? অনেক। আমিও অনেক খুশি। কেন, তুমি খুশি তাই? ও আচ্ছা। জয় বলল, যেদিন তোমার বিয়ে সেদিনের পর থেকে তোমাকে সারা জীবনের মতন হারিয়ে ফেলবো। তোমাকে আর দেখতে পারবো না। তুমি আমাকে দেখতে পারবে, বাট আমি পারবো না। কেন কেন? তোমার সামনে আসবো না তাই। আর তাহলে আমি আপনাকে কেমন করে দেখতে পারবো? বুঝবে না। সেটা বলি চলে গেল। আমি ভাবছি কি বলে, পাগল হলো নাকি আবার। নাহিদ কল দিল। বলো। আম্মু আবু কালকে আসবে, তারা রাজি। হুম্মা সত্যি? সত্যি। কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমারও। কি করো? শুয়ে আছি। তুমি? আমিও শুয়ে আছি, আর তোমার কথা ভাবছি। তাই না? কি ভাবছো? বিয়ের পরে আমার অবস্থা শেষ করে দেবে নাকি এটা? প্রায় 2 ঘন্টা 25 মিনিট কথা হলো নাহিদের সাথে। এভাবেই 3-4 দিন কেটে গেল। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। হ্যাঁ, আমার আর নাহিদের বিয়ে। কিন্তু আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, জয় আমাদের বাধা দেবে না তো? এত সহজে আমাদের এক হতে দেবে, এটা কেন যেন বিশ্বাস হচ্ছে না। তাও ভরসা করছি, দেখি কি হয়। এর মাঝেই নাহিদ কল দিল। কিরে, কি করো? কিছু না, তুমি?
কি হয়েছে, মন খারাপ নাকি? না, তোমার ভয়েসেই বুঝতে পারি আমি। ওকে, কি হয়েছে বলো? আসলে অনেক চিন্তা হচ্ছে, জয় এত সহজে আমাদের এক হতে দেবে? আরে চিন্তা করো না, যা হবে ভালোই হবে, দেখা যাক। তুমি চিন্তা করো না তো, ঠিক মতন খাওয়া দাওয়া করো, বুঝছো? এমনিতেই চিকন, আবার চিন্তায় চিন্তায় আরো চিকন হয়ে গেলে তো আমার সমস্যা। দূর ফাজিল। আস্তে আস্তে বিয়ের দিন চলে এলো। হ্যাঁ, আজ আমাদের বিয়ে। এত কষ্টের পর আজ আমরা এক হতে চলেছি। অনেক আনন্দ লাগছে, আবার টেনশনও হচ্ছে। আজ আমাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেমনটা ঠিক চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। প্রত্যেকটা মেয়েরই আশা থাকে বিয়েতে খুব সুন্দরভাবে বউ সেজে তার ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করবে। আজকে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। চারপাশে ঝিলিমিলি আলোয় সবাই যে যার মতন ব্যস্ত, অন্যরকম একটা পরিবেশ। ঠিক এই মুহূর্তে শোনা গেল বর এসছে, বর এসছে। আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস চলে এসছে। ঠিক এই মুহূর্তে আমার কাঁধে কারোর হাতে স্পর্শ অনুভব করলাম। পিছনে তাকাতেই দেখি জয় চোখ দুটো লাল করে কিন্তু মুখে মিথ্যে হাসি নিয়ে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে রিয়া, একেবারে পরীর মতন। আফসোস, তোমাকে এভাবে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারলাম না, বলেই চলে গেল। আমারও আজকে জয়ের জন্য খারাপ লাগছে। ও কি দোষ করেছিল? ও তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো নাহিদকে ভালোবাসি। আমি যদি জয়কে ভালোবাসতাম তাহলে কি সুন্দর একটা সংসার গড়তে পারতাম আমরা। কিছুক্ষণ পর আমার রুমে কিছু লোক এসে সাইন করতে বলল। আমি সাইন করতে যাব, ঠিক এই মুহূর্তে কে যেন বলল, দাঁড়াও। তখন আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। বাধা পড়ে গেল না তো? না। তাকিয়ে দেখি জয় হাতে সেই ডিভোর্স পেপারটা। জয় আমার কাছে এসে বলল, রিয়া, ভুলে গেলে নাকি এটার কথা? সরি, ভুলে গেছিলাম। নাও সাইন করো এখানে। আমি সাইন করার সাথে সাথেই জয় বেস্ট অফ লাক বলে চলে গেল। আর আমি সাইন করে বিয়েটা সম্পন্ন করে নিলাম। কি যে একটা শান্তি লাগছে মনের মধ্যে, বলে বোঝানোর মতো না। অবশেষে নাহিদকে নিজের করে নিতে পারলাম। তারপর এবার আমার বিদায়ের পালা, কিন্তু জয়কে কোথাও দেখছি না। আমার চোখ ওকেই খুঁজছে কেন যেন। তারপর যখন আমাকে গাড়িতে ওঠানো হবে, ঠিক তখনই কারোর চিৎকার শুনে থমকে দাঁড়ালাম। তারপর আমার কানে ভেসে এলো যে জয় সুইসাইড করেছে। ও বিষপান করে আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে। কথাগুলো শোনার সাথে সাথে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। এতটা ভালোবাসতে পারে আমাকে? কিন্তু কি করার বলো, আমি তো তোমাকে ভালোবাসতে পারতাম না, কারণ আমার মনের মধ্যে অন্য কেউ আছে। কথাগুলো মনে মনে বললাম। তারপর আমাকে গাড়িতে করে নাহিদের বাসায় নিয়ে যাওয়া হলো। শেষ দেখাটাও দেখতে পারলাম না জয়কে। ঠিকই বলেছিল জয়, আমি ওকে দেখতে পারবো, কিন্তু ও আমাকে আর দেখতে পারবে না। আমি আর নাহিদ জয়ের স্মৃতির সামনেই ওর একটা ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি তো ওর ছবিটা দেখতে পারছি, কিন্তু ও তো আর আমাকে দেখতে পারছে না। কারণ মানুষ না ফেরার দেশে চলে গেলে পৃথিবীর কাউকে দেখার মতন চান্সটা আর থাকে না। কারণ পরপারে কেউ কাউকে চেনে না। যত মায়া, আবেগ, ভালোবাসা আছে সব পৃথিবীতেই, পরপারে না। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।